একটি হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার সংযুক্ত আরব আমিরাত সফর এবং আরেকটি রাশিয়া সংক্রান্ত। আগামী 11 থেকে 13 ফেব্রুয়ারি 2025 তারিখে দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক হিজ হাইনেস মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গত 13 জানুয়ারি 2025 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা সমীপে একটি আমন্ত্রণপত্র প্রেরণ করেন এবং এর প্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টা উক্ত সম্মেলনে অংশগ্রহণ করবেন মর্মে সম্মতি প্রদান করেছেন। উল্লেখ্য, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক হিজ হাইনেস মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নেতৃত্বে 2013 সালে গঠিত সরকারসমূহের অভিজ্ঞতা বিনিময়ের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। বিগত এক দশক ধরে প্ল্যাটফর্মটি 140টি দেশের আন্তর্জাতিক সংস্থাসমূহ, চিন্তাবিদগণ, বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহীতা এবং বেসরকারি নেতৃবৃন্দকে একত্রিত করার মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যতের রূপরেখা প্রণয়নে কাজ করে যাচ্ছে। এবারের সম্মেলন সরকারসমূহের মধ্যে কার্যকরী অংশীদারিত্ব ও বৈশ্বিক মতবিনিময় এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যকার সেতুবন্ধন সৃষ্টিতে প্ল্যাটফর্মটির উদ্যোগ অব্যাহত রাখবে। মাননীয় প্রধান উপদেষ্টার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 শীর্ষক সম্মেলনে যোগদানের মাধ্যমে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে তার চিন্তা ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ রয়েছে। এছাড়াও একই সময়ে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানদের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 এর আয়োজক কর্তৃপক্ষ ইতিমধ্যে বিভিন্ন সেশনে বক্তব্য প্রদানের জন্য মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মাননীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত এবং নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানিয়েছেন। বন্ধুপ্রতিম দুটি দেশ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঐতিহাসিকভাবে সুসম্পর্ক বিদ্যমান। অর্থনৈতিক সহযোগিতা এবং অভিন্ন রাজনৈতিক স্বার্থের উপর ভিত্তি করে সম্পর্ক ক্রমশ সুসংহত হয়েছে। দেশটিতে বসবাসরত বড় সংখ্যক বাংলাদেশি প্রবাসীরা রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এছাড়াও টেক্সটাইল, কৃষিপণ্য ও জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্য ক্রমবর্ধমান। উভয় দেশ জাতিসংঘ ও ওআইসির মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করছে এবং সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশের অবকাঠামো ও স্বাস্থ্য খাত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নিয়মিতভাবে বিনিয়োগ করছে। মাননীয় প্রধান উপদেষ্টার সফরকালে এ সম্মেলনে অংশগ্রহণকারী রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে তার সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে গত সপ্তাহে একটি খবর আমাদের চোখে পড়েছে। দালাল চক্রের কবলে পড়ে কয়েকজন বাংলাদেশি নাগরিকের রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ার প্রসঙ্গে এই খবরটি এসেছে। আমরা জানতে পেরেছি একটি বাংলাদেশি এজেন্সি রাশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন বাংলাদেশিকে রাশিয়ায় প্রেরণ করে। এক পর্যায়ে তাদেরকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়াতে বাধ্য করা হয়। ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসে এই বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। একই সাথে বিষয়টি খতিয়ে দেখতে এবং এ ধরনের কাজে জড়িত রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতিমধ্যেই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ করা হয়েছে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি রাশিয়ায় মানব পাচারের সাথে জড়িত থাকা চক্রের একজনকে গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধকালীন সময়ে ভ্রমণ ভিসায় বাংলাদেশ থেকে রাশিয়া গমনেচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য অথবা যাদের পাসপোর্টে রাশিয়া ভ্রমণের বৈধ ভিসা আছে তাদের জন্য দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে ইতিপূর্বে সোলাইমান কবির নামক একজন বাংলাদেশি দালালের খপ্পরে পড়ে রাশিয়ায় গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য হয়। পরবর্তীতে সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসে অবস্থান নিলে দূতাবাস তাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে। অনুরূপভাবে বাংলাদেশ দূতাবাসে কেউ যদি যোগাযোগ করে এবং তাদের সমস্যার বিষয়টি জানায় তাহলে দূতাবাস তাদেরকে বাংলাদেশে ফেরত আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
আরেকটি ছোট বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, কঙ্গো সংক্রান্ত একটি আপডেট। কঙ্গোতে বাংলাদেশ পুলিশ সহ মোট 1755 জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন এবং তারা সকলে নিরাপদে আছেন। তো বোমা বর্ষণে কিছু স্থাপনার ক্ষতি হয়েছে। এছাড়া আমাদের বিমান বাহিনীর পরিবহন বিমানকে উগান্ডায় স্থানান্তর করা হয়েছে এবং আমাদের 3টি হেলিকপ্টার গোমা শহর থেকে বুনিয়াতে স্থানান্তর করা হয়েছে। কঙ্গোতে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন স্ট্যাবিলাইজেশন মিশন ইন ডিআর কঙ্গো মোনাস্কো মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীরা সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছে। উক্ত শান্তিরক্ষীদের উপস্থিতি ব্যতীত ডিআর কঙ্গোতে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের বসবাস নেই বলেই বাংলাদেশ সরকার জানে। এই ছোট্ট কয়েকটি বিষয় আপনাদেরকে অবহিত করার ছিল। একটা প্রশ্ন নিয়ে যেতে পারবো। সংযুক্ত আরব আমিরাতে ভিসাটা চালু হওয়ার একটা ঘোষণা আমরা শুনেছিলাম, এটার কোনো আপডেট আছে? আপনার হয়তো মনে থাকবে গত সপ্তাহে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে একটি প্রশ্ন করা হয়েছিল, মিডিয়া থেকে এটার উত্তর দিয়েছেন। দ্বিপাক্ষিক বৈঠক যেটি হবার সম্ভাবনা আছে, সেই দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়টি উত্থাপন করা হতে পারে। মানচুরের পরে হচ্ছে ভারতীয় মিডিয়া মুখপাত্র কথা বলেছেন, এটা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন, তারা এটা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। আপনাদের আসলে অবস্থানটা বা কি বলবেন এটা? আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত 5 ফেব্রুয়ারি 2025 তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে গত 6 ফেব্রুয়ারি 2025 তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। ধন্যবাদ। আপনি যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধের বিষয় বললেন, যে বাংলাদেশিরা রাশিয়া যাচ্ছে এবং তারপরে যুদ্ধে জড়িয়ে হচ্ছে, এসেনশিয়ালি যুদ্ধ হচ্ছে যে স্টেট টু স্টেট। সো দিস মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্যাট যে এই যে যুদ্ধে জড়িয়ে পড়ছে, এই বাংলাদেশিরা কোনো স্টেটের হয়ে কাজ করছে এবং এসেনশিয়ালি দ্যাট ইজ রাশিয়া। সো আপনারা কি এটা রাশিয়ার কাছে ট্র্যাক করেছেন যে তোমরা কেন বাংলাদেশিদের রিক্রুট করে ফিল্ডে পাঠাচ্ছ? মানে আরো বুঝলি, আপনি কি বুঝতে পারছেন? একটি সংযুক্ত করতে চাই, সেটা হচ্ছে 2022 সালের 7 এপ্রিল খুব স্পেসিফিকলি ঢাকা রাশিয়ান দূতাবাস তাদের ফেসবুকে একটা পোস্ট করে যে তারা বাংলাদেশিদেরকে ধন্যবাদ জানায় এবং বলে যে এখান থেকে তাদের দেশে গিয়ে তাদের পক্ষ হয়ে কেউ বা কোনো বাংলাদেশের যুদ্ধ না করে। অর্থাৎ আপনারা কি এটা জানতেন না যে বাংলাদেশিরা রাশিয়ার পক্ষ হয়ে রাশিয়াকে যুদ্ধ জড়াচ্ছে? মানব পাচার ইস্যু তো পরে আসছে, কিন্তু এখানে বাধ্য কে করছে যুদ্ধ করতে? আচ্ছা, এখানে অনেকগুলো প্রশ্ন চলে আসছে। 2022-এর যে আপনি ফেসবুক স্ট্যাটাসের কথা বলেছেন, সেটা আমি দেখিনি, আমি এটা বলতে পারবো না। আপনি যেটা বললেন এখানে রাশিয়ান দূতাবাসের সাথে ফ্ল্যাগ করা, আসলে আপনি যেটা বুঝতে পারছেন যে এটা এক ধরনের মানব পাচার। এই মানব পাচারে সরকারি কোনো ইন্ধন আছে বলে আমরা মনে করি না। সুতরাং এখানে আমাদের এখান থেকে যাতে মানুষ প্রতারণার শিকার হয়ে বের হয়ে যেতে না পারে, সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থাকে অ্যালার্ট করেছি এবং অনুরোধ করেছি। আপনার প্রশ্নটা কি ছিল? আমি যেটা জিজ্ঞেস করেছিলাম যে এটা কি বাধ্য কারা করছে? এটা মানে রাশিয়ান গভর্নমেন্টের কোনো সংশ্লিষ্ট তথ্য নাই? কেউ বাধ্য করছে না। একটা জায়গায় যে আপনি যখন আটকা পড়ে যাচ্ছেন, সেখান থেকে বের হয়ে যাওয়া তো সহজ না। আমি একটা বাংলাদেশের হাই কমিশনারকে ভারতে তলব করা হয়েছে, সেই বিষয়ে ঢাকার অবস্থাটা কি? এই তলবের ঘটনাকে আমরা কিভাবে দেখছি? যেটা আপনি বলছেন যে একটু আগে যে তাদের মন্তব্য আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত, আমরা এই ধরনের পদক্ষেপ নেই না, তারাও যেন কিন্তু এইভাবে তলব করাটা, সেটা আমরা কিভাবে দেখছি? আমি এই বিষয়ে মন্তব্য করবো না। একটা বিষয় একটু এটা একটু আর্জেন্ট আর কি, যে ওই চায়নার পক্ষ থেকে বাংলাদেশকে বলা হয়েছে যে তাদের অরুণাচল প্রদেশ, অক্ষয়, চীন
তো এই বিষয়গুলো নিয়ে এবং হংকং এটা- এবং তাইওয়ান আমি থামিয়ে দিচ্ছি, আপনাকে জানিয়েছে। এটা আমি অফ ক্যামেরা বলছি। আজকে অলমোস্ট সব নিউজ পেপারে এটা সম্পর্কে রিপোর্ট এসছে, তো অ্যাপারেন্টলি আমার চাইতে আপনারা সবাই এটা অনেক বেশি জানেন। না এটা মানে মোফার পক্ষ থেকে এই বিষয়ে আমার মন্তব্য নাই। ধন্যবাদ। থ্যাংক ইউ।